দর্শক, ইরান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, যুদ্ধ কতটা প্রলং করবে, এগুলো এখন সারা পৃথিবীতে মানুষের এক নম্বর প্রশ্ন। বিদেশি এক্সপার্ট পি.কে. বালাচন্দন তার একটি বিশ্লেষণধর্মী লেখা টাইমস অফ বাংলাদেশে প্রকাশিত হয়েছে। বিশ্লেষণটি আমাদের সামনে তুলে ধরবেন আমার সহকর্মী জনাব শেখ শাহরিয়ার জামান। জামান ভাই, ধন্যবাদ। আমরা ইরান নিয়ে তো অনেক লেখালেখি হচ্ছে। আমাদের আজকে যে লেখাটা যাচ্ছে পি.কে. বালাচন্দ্রনের যে লেখাটা, প্রথমে একটু বলে নিই, পি.কে. বালাচন্দ্রন হি ইজ এ প্রলিফিক রাইটার। ভদ্রলোক বেসিক্যালি ইন্ডিয়ান বাট বেসড ইন কলম্বো। জিওপলিটিক্স, সাউথ এশিয়া, এগুলো তার এরিয়া অফ এক্সপার্টিস। উনি যে লেখাটা লিখেছেন সেখানে উনি এটার প্রেক্ষাপট কেন ইউএস ইসরায়েলের এই অ্যাটাক এবং রেজাইম চেঞ্জের চ্যালেঞ্জগুলো ডোমেস্টিক্যালি ইউএস ফ্রন্টে এবং ইরানে বা আশেপাশের অঞ্চলগুলোতে কীভাবে চ্যালেঞ্জটা সামনের দিনগুলোতে দেখতে পাবো আমরা, সেটার একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। প্রথমে যদি বলি, তাহলে যদি আপনি খেয়াল করে দেখেন, ইসরায়েল এবং ইউএস তারা আক্রমণটা করেছে যে ইরানে নিউক্লিয়ার বোম বানানোর একটা সক্ষমতা তৈরি হচ্ছিল বা তৈরি হতে যাচ্ছে, সেটার অজুহাত দিয়েই কিন্তু তারা এই আক্রমণটা করেছে। যদি আপনি খেয়াল করে দেখেন, তিনটা দেশের কথা উনি উল্লেখ করেছেন, যে ইন্ডিয়া, পাকিস্তান এবং নর্থ কোরিয়া। এই তিনটা দেশে কিন্তু নিউক্লিয়ার পাওয়ারের অধিকারী। এই তিনটা দেশে কিন্তু ইউএসএ আক্রমণ করছে না, বা তাদের প্রতি, অবশ্যই নর্থ কোরিয়ার প্রতি তার একটা বৈরী একটা আচরণ রয়েছে, কিন্তু আক্রমণের বিষয়টা কিন্তু সেরকমভাবে নেই। কিন্তু ইরান নিউক্লিয়ার শক্তির অধিকারী না, তারা হয়তোবা তাদের যদি হয়ে যায় নিউক্লিয়ার সিভিল পারপাসেই তারা এটা ব্যবহার করবে বলে তারা দাবি করে আসছে, এবং আইএইএ এর তত্ত্বাবধানেই তারা ছিল। তারপরও কেন এই আক্রমণ, সেটার উনি একটা ব্যাখ্যা দিয়েছেন, যে যে তিনটা দেশ নিউক্লিয়ার পাওয়ারের অধিকারী, ইন্ডিয়া পাকিস্তান তো নয়ই, এবং নর্থ কোরিয়াও আমেরিকার যে ইন্টারেস্ট, এটা সরাসরি চ্যালেঞ্জ তারা করছে না। আমেরিকার যে স্বার্থগুলো রয়েছে সেগুলোকে আঘাত করবে বা সেগুলোকে চ্যালেঞ্জ করবে, বিষয়টা সেরকম না। উইচ ইজ দ্য কেস ফর ইরান। ইরান কিন্তু আমেরিকাকে বিভিন্ন ফ্রন্টে, বিভিন্ন জায়গায় কিন্তু চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। তার যে আগ্রাসী মনোভাব, তার যে মিডল ইস্ট পলিসি, তার যে ইসরায়েল অ্যাপিজমেন্ট পলিসি, সেগুলোকে কিন্তু তারা টাইম টু টাইম চ্যালেঞ্জ করেছে এবং করছে। বেসিক্যালি সেটাই হচ্ছে গিয়ে মূল কারণ, যে ইউএসের ইন্টারেস্টটাকেই প্রোটেক্ট করা আসল কথা। এইখানে ইন্ডিয়া পাকিস্তানেকে তারা তাদের রেজাইম চেঞ্জের জন্য তারা কিন্তু বলছে না, কিন্তু তারা এইখানে রেজাইম চেঞ্জটা করতে চাচ্ছে, বিকজ তারা বিভিন্ন ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করছে বা নিউক্লিয়ার পাওয়ার অধিকারী হতে চাচ্ছে, সেই অজুহাত দেখিয়ে। আমি যদি আর একটু নিচের দিকে যাই, যে চ্যালেঞ্জগুলোর কথা উনি ব্যাখ্যা করেছেন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। রেজাইম চেঞ্জের কথা বলছে, তাহলে রেজাইমটা ডিক্যাপিটেশন তো শুরু হয়ে গেছে, আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন, আরও টপ লিডারশিপের অনেকেই মারা যাবেন। ওকে ধরে নিলাম যে রেজাইম চেঞ্জ হলো, তাহলে ওই রেজাইমের জায়গায় তো ভ্যাকুয়াম তো থাকবে না, আসবে কে? এটা কি ইউএস ইসরায়েলের পাপেট কোনো গভর্নমেন্ট, নাকি এখান থেকে উঠে আসা ডোমেস্টিক ফোর্সের থেকে উঠে আসা কোনো একটা পাওয়ার? ডোমেস্টিক থেকে উঠে আসা একটা পাওয়ার যদি আবার ওই অ্যান্টি ইউএস পলিসি গ্রহণ করে, তাহলে তো এই গোটা এক্সারসাইজের কোনো মানে থাকে না। জিনিসটা হলো না, তাহলে দে নিড এ পাপেট গভর্নমেন্ট। এখন এই পাপেট গভর্নমেন্টটা তারা করবে কিভাবে? এখন তাদের তো নিজেদের লোক লাগবে, যে যেখানে পাপেট গভর্নমেন্ট। সেখানে উনি ব্যাখ্যা করছেন যে ইরানের যে স্ট্রাকচার, এই স্টেট স্ট্রাকচারে ধর্ম, যেটাকে ওরা ধর্ম, মিলিটারি এবং যে বিভিন্ন ধরনের ইনস্টিটিউশনগুলো ওখানে আছে, সেগুলোর যে একটা সংমিশ্রণ, এটা এই ধরনের পাপেট গভর্নমেন্টকে বসাতে তাদেরকে যথেষ্ট বেগ পেতে হবে, কারণ এই সিস্টেমগুলোকে তারা নিউট্রালাইজ করেনি। তারা ওই যে ধর্মের যে প্রভাবটা রয়েছে, বা মিলিটারির যে প্রভাব রয়েছে, বা ইনস্টিটিউশনগুলোর যে প্রভাব রয়েছে ইন দ্য সোসাইটি, আপনি ওটাকে যদি নিউট্রালাইজ না করেন, তাহলে পাপেট গভর্নমেন্ট বসালেও তো সে ঠিকমতো ফাংশন করতে পারবে না। সো এইটাকে উনি একটা জিনিস বলেছেন, যে এটা একটা বড় চ্যালেঞ্জ হবে সামনের দিনগুলোতে। সেকেন্ড আর একটা চ্যালেঞ্জ বলেছেন, ডোমেস্টিক চ্যালেঞ্জ ইনসাইড ইউএসএ। এখানে একটা উনি স্ট্যাটিস্টিক্স দিয়েছেন, যে দুটো অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স দিয়েছেন। ইউগভ তাদের একটা
স্ট্যাটিস্টিক্সে দিয়েছেন 56% অফ আমেরিকানস সাপোর্টেড ডিপ্লোমেসি ওভার ফোর্স। আর গ্যালাপ পোল আর বলছে আমেরিকান ওপিনিয়ন অন ইসরায়েলস অ্যান্ড প্যালেস্টিনিয়ানস পাবলিশড লাস্ট উইক 41% Americans sympathized with the Palestinian in contrast to 36% who sympathized with the Israelis. So আপনি এইখানেও কিন্তু দেখছেন যে ইনসাইড ইউএসএ এই যুদ্ধের বিরুদ্ধে কিন্তু একটা জনমত আছে। একদিকে যেমন ডিপ্লোমেসিকে তারা বেশি অগ্রাধিকার দিচ্ছে, অন্যদিকে যদি আমি দেখি যে প্যালেস্টাইনিদের প্রতি সিম্প্যাথাইজার কিন্তু বাড়ছে, যেটা ইসরায়েলকে পিছনে ফেলে দিচ্ছে। আবার কিছু কিছু লোক বলছে যে যেহেতু এটা একটা যুদ্ধ চলছে, যুদ্ধের ক্ষেত্রে আমরা সবাই জানি যে কংগ্রেসের একটা অনুমোদন লাগে, এই ক্ষেত্রে কিন্তু কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়নি। তো তারা এটাও বলছে যে ট্রাম্পকে যে তুমি ইমিডিয়েটলি যুদ্ধ বন্ধ করো এবং কাম ব্যাক টু কাম ব্যাক টু কংগ্রেসে এসে তুমি অনুমোদন নিয়ে তারপরে তুমি যুদ্ধে যাও। তো এই গোটা বিষয়টার যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো উনি খুব সুন্দরভাবে এইখানে তুলে ধরেছেন এবং আমার ধারণা যে মোটামুটি সামনের দিনগুলোতে এই চ্যালেঞ্জগুলোকেই আমরা হয়তো সামনে দেখতে পাবো। আপনি তো দীর্ঘদিন জিও পলিটিক্স অ্যান্ড ডিপ্লোমেসি কভার করেন, আপনার যে পার্সোনাল ফোরকাস্ট আসলে কতটা প্রলং করতে পারে এই যে এটা ইটস টু ডিফিকাল্ট টু সে। আমি যে ফ্যাক্টরগুলোর কথা বললাম যে আমরা তো ফ্রিকশনলেস সোসাইটিতে বাস করি না, সব জায়গায় কোনো না কোনো কম্পিটিং ফোর্স সব সময় কাজ করে। সবচেয়ে বড় সমস্যাটা ট্রাম্প সাহেব ফেস করবে মনে হয় ডোমেস্টিক ফ্রন্টে যদি পাবলিক ওপিনিয়ন বা জনমত যদি তার বিরুদ্ধে চলে যায়, উনি এই যুদ্ধটা বন্ধ করে দেবেন। কারণ তার সবচেয়ে তার যে দায়বদ্ধতা সেটা তো তার জনগণের ক্ষেত্রে। কংগ্রেস কীভাবে অ্যাক্ট করে সেটা দেখতে হবে। আবার আমেরিকান যে পলিটিশিয়ান, আমি গতকাল আজকেই বিল ক্লিন্টনের একটা স্পিচ দেখছিলাম, 27 মিনিটের স্পিচ, খুব সুন্দরভাবে উনি ব্যাখ্যা করেছেন যে ট্রাম্প সাহেবের পলিসির ভুলগুলো কোন জায়গায়। উনি একটা জায়গায় বলছেন যে ইসরায়েল এবং আমেরিকা ইরানে বম্বিং করছে, ইরান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব সহ অন্যান্য জায়গায় বম্বিং করছে, ওখানে লোক মারা যাচ্ছে, ওখানকার সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে দেশগুলো আমেরিকা এবং ইসরায়েলের একটা কাজের কারণে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো তাদেরকে কি আমেরিকা ইসরায়েল জিজ্ঞাসা করেছিল যে আমরা অ্যাটাক করতে যাচ্ছি, তোমাদের উপরেও কিন্তু হামলা হতে পারে? বলে যে সেক্ষেত্রে এই ধরনের ঘটনা যদি না ঘটে থাকে, তাহলে পরবর্তীতে আমেরিকা যদি কোনো কাজ করতে যায় তাহলে তো কিন্তু তার অ্যালাইয়ের সংখ্যা কমবে, কারণ তার অ্যালাইরা তো চিন্তা করবে যে এ কি করছে, আমরা তো ক্ষতিগ্রস্ত। সেই পুরনো প্রবাদ যে আমেরিকার যে বন্ধু তার শত্রুর দরকার নেই। তো এই জিনিসগুলো আমেরিকার সাবেক প্রেসিডেন্টরাও কিন্তু এখন এটার বিষয়ে কথা বলছেন। তো এখন এই বিষয়গুলো সামনের দিনে কিভাবে শেপ আপ নেয়, মিডিয়া কী রোলটা প্লে করে ইনসাইড আমেরিকা এবং গ্লোবাল মিডিয়া তারা কিভাবে একটা রোল প্লে করে, এই জিনিসগুলো কিন্তু দেখার বিষয় রয়েছে। এইভাবে মনে হয় যে বিশেষ করে ইরানের পক্ষে তো এখন পিছিয়ে আসা তেমন কোনো সম্ভাবনা, তাদের সর্বোচ্চ নেতাকেই তারা মেরে ফেলেছে, কারণ তারা তো রিটালিয়েটরি মেজারে যাবেই যতদূর তাদের পক্ষে সম্ভব। এবং যেটা বলা হচ্ছে যে রেজাইম চেঞ্জের তো কোনো লক্ষণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, যে ওখানে কোনো পাপেট গভর্নমেন্ট বসেছে, ওখানে কোনো বড় ধরনের কোনো আন্দোলন হচ্ছে যে সরকারকে করে উৎখাত করার, সেরকমও তো আমরা কোনো কিছু দেখছি না। ফলে রেজাইম চেঞ্জটা যে সামনের দিনগুলোতে কিভাবে হবে এবং এই যুদ্ধটা কতদূর প্রলং করবে, এইটা এই মুহূর্তে ইটস টু আর্লি টু মেক এনি প্রেডিকশন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।